অরিজিৎ সেন অ্যাসপিরেশনের পক্ষ থেকে ইন্ডিয়ান কনস্টিটিউশনের পরবর্তী ভিডিও নিয়ে এসেছি। এর আগের ভিডিওতে আমরা ভারতের সংবিধানের যে ঐতিহাসিক কালক্রম বা কনস্টিটিউশনাল ডেভেলপমেন্টের যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সেটা নিয়ে আলোচনা করেছি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে ভারতের সংবিধানের যে ডেভেলপমেন্টগুলো এসছে এর আগের ভিডিওতে আমরা সেগুলো দেখেছিলাম। 1773 রেগুলেটিং অ্যাক্ট থেকে শুরু করে 1853 সালের চার্টার অ্যাক্ট পর্যন্ত দেখেছি। এইবার আমরা দেখব 1858 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে শুরু করে কনস্টিটিউশন রচনার আগ পর্যন্ত কি কি অ্যাক্ট অ্যান্ড রিফর্মস হয়েছিল। তো প্রসঙ্গত আলোচনা করা যাক। ভারতের ইতিহাসে 1857 বা 1857 একটা বিরাট গুরুত্বপূর্ণ বছর। এই বছর সিপাহী বিদ্রোহ হয়েছিল। এই সিপাহী বিদ্রোহর যে মূল জায়গাগুলোতে সিপাহী বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল তা হচ্ছে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশের কানপুর, দিল্লি, এইসব অঞ্চলে সিপাহী বিদ্রোহ কিন্তু ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। সিপাহী বিদ্রোহের পরে ব্রিটিশ গভর্নমেন্ট দেখে যে ভারতের যে ব্যবসা বাণিজ্যের যে কন্ট্রোল যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ছিল, বা প্রশাসনিক যে কন্ট্রোল যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে ছিল, সেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে রাখা যাবে না। কি করতে হবে? তাকে ব্রিটিশ ক্রাউনের আন্ডারে আনতে হবে। ব্রিটিশ ক্রাউনের আন্ডারে নিয়ে চলে আসতে হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 এই মূল কাজটারই একটা ভিত্তিপ্রস্তর বলতে পারো। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 সালের মধ্যে কি হয়েছে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে সম্পূর্ণ ক্ষমতা হস্তান্তর হয়ে ব্রিটিশ ক্রাউনের কাছে চলে আসে। 1858 যে অ্যাক্টগুলো আমাদের সম্পর্কে জানতে হবে, অ্যাক্টের যে বিষয়গুলো সম্বন্ধে জানতে হবে, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই আইনকে অ্যাক্ট ফর দ্য গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই নাম দেওয়া হয়েছিল। এই 1858 অ্যাক্টকে কি নাম দেওয়া হয়েছে? অ্যাক্ট ফর দ্য গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তৎকালীন সময়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন লর্ড পামস্টন। লর্ড পামস্টন ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এই সময়ে ভারতবর্ষের শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে কোথায় চলে যায়? মহারানী ভিক্টোরিয়ার কাছে। তখন রানী কে ছিলেন? মহারানী ভিক্টোরিয়া। তাহলে ব্রিটিশ ক্রাউনের কাছে অর্থাৎ মহারানী ভিক্টোরিয়ার কাছে এই ক্ষমতা হস্তান্তর হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ক্ষমতা হস্তান্তর হয়ে ব্রিটিশ ক্রাউনের কাছে চলে যায় এই 1858 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো এর আগে যিনি এই প্রশাসনিক ব্রিটিশের প্রধান ছিলেন ভারতবর্ষে, মানে এই তিনটে যে প্রশাসনিক হেড, এই তিনটে প্রশাসনিক হেডের যে প্রধান ছিলেন ভারতবর্ষে, তাকে বলা হতো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, আমরা আগের ভিডিওতে দেখেছি এই বিষয়গুলো। এই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এই অ্যাক্টের মাধ্যমে আর গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হিসেবে পরিচিত হলেন না, উনি হয়ে গেলেন ভাইস রয়। আমরা আগের ভিডিওতে একবার দেখেছি যে উনি হয়ে গেলেন ভাইস রয়। তা গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পদটাকে ভাইসরয় করা হয়েছে কবে? 1858 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে কিন্তু গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পদটা উঠে গিয়ে ভাইসরয় পদটার সৃষ্টি হয়েছে। আর ভারতের প্রথম ভাইসরয় ছিলেন কিন্তু লর্ড ক্যানিং। ভারতবর্ষের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং। তো পরীক্ষার প্রশ্ন আসে, লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, লাস্ট গভ জেন অফ ইন্ডিয়া, সেটা লর্ড ক্যানিং। ফার্স্ট ভাইসরয় কে? সেটাও লর্ড ক্যানিং। এই 1858 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল ও বোর্ড অফ ডাইরেক্টরের অবলুপ্তির ঘটনা হয়েছিল। এর আগে আমরা দেখেছিলাম বোর্ড অফ কন্ট্রোল আর বোর্ড অফ ডাইরেক্টর দুটো আলাদা বানানো হয়েছিল। এর অবসান ঘটিয়ে কি করা হয়? দ্বৈত শাসনের অবসান করা হয়। ভারতবর্ষের দ্বৈত শাসনের অবসান মোটামুটি এই অ্যাক্টের মাধ্যমেই করে দেওয়া হয়েছিল। যে গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করতে চাইছি, এই অ্যাক্টের মাধ্যমে যেটা হয়েছিল সেটা যে নতুন একটা পদের সৃষ্টি হয়েছিল, যেটা জানতে হবে তোমাদের, সেটা হচ্ছে সেক্রেটারি অফ স্টেট। দেখো, এই সেক্রেটারি অফ স্টেট এই পদটার সৃষ্টি কিন্তু এই অ্যাক্টের মাধ্যমেই হয়, এটা জেনে রাখো। এই সময় ভাইসরয় কিন্তু ব্রিটিশের শুধুমাত্র প্রতিনিধি ছিলেন। মূলত শাসনভারের দায়িত্ব ন্যস্ত ছিল সেক্রেটারি অফ স্টেটের কাছেই।
এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এই অ্যাক্টের মাধ্যমে। এর আগে কিন্তু ভাইসরয় বা গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার কাছেই সমস্ত দায়িত্ব সব কিছু ছিল, কিন্তু এই অ্যাক্টের মাধ্যমে 1858 গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে নতুন একটা পদ সৃষ্টি করা, যেটা সেক্রেটারি অফ স্টেট। এই সেক্রেটারি অফ স্টেটই ছিল হেড, এই সেক্রেটারি অফ স্টেট ছিল আলটিমেটলি রেসপন্সিবল টু দ্য ব্রিটিশ পার্লিয়ামেন্ট। এই সেক্রেটারি অফ স্টেটের নিচে 15 জন মেম্বারকে দিয়ে দেওয়া হয়েছিল, 15 মেম্বারকে অ্যাড করা হয়েছিল, যাদের বলা হতো কাউন্সিল অফ ইন্ডিয়া। কাউন্সিল অফ ইন্ডিয়া। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু 1858 সালের আমরা ইন্ডিয়ান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে দেখতে পাই। যেগুলো আলোচনা করলাম সেগুলো একটু খাতায় লিখে রাখো, এগুলো পরীক্ষায় আসে। পরপর যেভাবে বললাম ঠিক সেভাবেই খাতায় লিখে রাখো। পরবর্তী গুরুত্বপূর্ণ অ্যাক্টে আসি, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। এটা বিরাট গুরুত্বপূর্ণ অ্যাক্ট। এটার মাধ্যমে কি কি হয়েছিল বা কি কি জিনিস পরীক্ষায় আসে সেটা আমরা দেখে নেব। প্রথমেই আলোচনা করা যাক, এর আগে যে এক্সিকিউটিভ কাউন্সিল ছিল না, এই যে এক্সিকিউটিভ কাউন্সিল ছিল, সেক্রেটারি অফ স্টেট মিলিয়ে, ভাইসরয় মিলিয়ে যে এক্সিকিউটিভ 15 জনের যে এক্সিকিউটিভ কাউন্সিল ছিল, সেই এক্সিকিউটিভ কাউন্সিল নাম পরিবর্তন হয়। এই এক্সিকিউটিভ কাউন্সিলের নাম পরিবর্তন হয়ে নাম হয় সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল। সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল। এটা গুরুত্বপূর্ণ বিষয় 1861 সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের, যে এক্সিকিউটিভ কাউন্সিলের নাম পরিবর্তন হয়েছে কি সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল। নেক্সট পয়েন্ট যেটা দেখব, এই অ্যাক্টের মাধ্যমে ভারতীয় বিচার ব্যবস্থার সংস্কার করা হয়েছিল এবং কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়। এই কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়, এই 3 জায়গাতে এই অ্যাক্টের। প্রসঙ্গত উল্লেখ্য, এই যে 1861 ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, এই অ্যাক্ট কিন্তু যখন হয়েছিল তখন গভর্নর জেনারেল তো পদটা উঠে গেছিল, তখন ভাইসরয় ছিলেন ক্যানিং। তখনও ভাইসরয় ছিলেন কিন্তু ক্যানিং, এটা মনে রেখো। তৎকালীন সময় ভাইসরয় ছিল লর্ড ক্যানিং। এবার দেখো, ভাইসরয়ের হাতে অর্ডিন্যান্স ও রুলস অর্ডার জারি করার ক্ষমতা জারি করা হয়, মানে ভাইসরয় চাইলে অর্ডিন্যান্স জারি করতে পারতেন, কিন্তু এটা কিন্তু ইমার্জেন্সির সময়ই পারতেন। এই অ্যাক্টের মাধ্যমে এটা করা হয়েছিল। ভাইসরয় কোনো অর্ডিন্যান্স জারি করতে পারবে এবং সেটা 6 মাস পর্যন্ত বলবৎ থাকতে পারবে, অর্থাৎ ইমার্জেন্সির সময় ভাইসরয় কিন্তু অর্ডিন্যান্স জারি করতে পারবে। এই অ্যাক্টের মাধ্যমে এটাও বলা হয়েছিল। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো, সেটা হচ্ছে এই অ্যাক্টের মাধ্যমে 3টে নতুন আইন পরিষদ, একটা বেঙ্গল, একটা ওয়েস্ট ফ্রন্টিয়ার আর একটা পাঞ্জাব, এই 3টে আলাদা আলাদা আইন পরিষদ তৈরি করা হয়েছিল এই 1861 ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের মাধ্যমে। এ কটা জিনিস ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট সম্বন্ধে জেনে রাখো 1861। নেক্সট আমরা দেখব ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892। এবার দেখব ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892। দেখো, এই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট যখন 1892 যখন হয়েছিল, তখন ভাইসরয় ছিলেন ল্যান্সডাউন। এটা মনে রাখো, 1892 যখন অ্যাক্ট হয়েছিল তখন ভাইসরয় ছিলেন ল্যান্সডাউন। এই অ্যাক্টের মাধ্যমে আইনসভাকে বা লেজিসলেটিভ যে কাউন্সিল গঠন করা হয়েছিল, তাকে বাজেট পর্যালোচনা করার ক্ষমতা প্রদান করা হয়েছিল। খুব গুরুত্বপূর্ণ বিষয়, আইনসভাকে বাজেট পর্যালোচনা করার ক্ষমতা দেওয়া হয় এই অ্যাক্টের মাধ্যমে। দেখো, বিশ্ববিদ্যালয়, ডিস্ট্রিক্ট বোর্ড, মিউনিসিপ্যালিটি, জমিদার এবং বেঙ্গল চেম্বার অফ কমার্সকে প্রাদেশিক কাউন্সিলের সদস্য নিয়োগে সুপারিশ করার ক্ষমতা দেওয়া হয়। মানে প্রাদেশিক যে কাউন্সিলগুলো ছিল, যে জোনাল কাউন্সিলগুলো ছিল, সেই জোনাল কাউন্সিলের যে সদস্য, সে তাদের নিয়োগ করার ক্ষমতা কাজে দেওয়া হয় বিশ্ববিদ্যালয় থেকে, ডিস্ট্রিক্ট বোর্ড থেকে, মিউনিসিপ্যালিটি থেকে, এবং বেঙ্গল চেম্বার অফ কমার্সের কাছেও কিন্তু এই ক্ষমতা ধীরে ধীরে বিলগ্নীকরণ হয়েছিল, বা এরাও এই সদস্যদের নিয়োগে সুপারিশ করতে পারত। যার ফলে গোপালকৃষ্ণ গোখলে, আশুতোষ মুখার্জি, রাসবিহারী ঘোষ, এস এন ব্যানার্জি, এরা কিন্তু এই লেজিসলেটিভ কাউন্সিলের সদস্যপদ কিন্তু এই পদ দিয়ে বা এই অ্যাক্টের পরে কিন্তু লাভ করে। অর্থাৎ ভারতীয়দের রিপ্রেজেন্টেশন কিন্তু এই অ্যাক্টের মাধ্যমেই
শুরু হয়েছিল প্রথম। পরবর্তী একটা জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ অ্যাক্ট, সেটা কি? সেটা হলো মরলে মিন্টো সংস্কার আইন বা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909। এই সময় মরলে ছিলেন সেক্রেটারি অফ স্টেট আর মিন্টো ছিলেন ভাইসরয়। এই অ্যাক্টের একটা বিরাট ভূমিকা হলো এই অ্যাক্টের মাধ্যমেই প্রথম কমিউনাল রিপ্রেজেন্টেশনকে, যা বলছি তাই লিখে নাও, প্রথম কমিউনাল রিপ্রেজেন্টেশনকে ইন্ট্রোডিউস করা হয়। কমিউনাল রিপ্রেজেন্টেশন, COMMUNAL, কমিউনাল রিপ্রেজেন্টেশন। এই মরলে মিন্টো সংস্কার বা 1909 যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, তাতে কিন্তু কমিউনাল রিপ্রেজেন্টেশনকে প্রথম ইন্ট্রোডিউস করা হয়েছিল। অর্থাৎ সাম্প্রদায়িক ভিত্তিতে নির্বাচন ব্যবস্থা চালু করা হয়, মুসলিমদের জন্য পৃথক নির্বাচক মণ্ডলী বা ইলেকটোরেট গঠন করা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ যে সেপারেট ইলেকটোরেট ফর মুসলিমস, এইটা কিন্তু এই মরলে মিন্টো সংস্কার বা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 কিন্তু মূল বিষয়। নেক্সট যেটা এই অ্যাক্ট সম্বন্ধে আমাদের জানা দরকার, সেটা হচ্ছে কেন্দ্রে ও প্রাদেশিক আইন পরিষদের সদস্য সংখ্যা বাড়ানো হয় এই অ্যাক্টের মাধ্যমে। আর দেখো, আরেকটা জিনিস যেটা জানতে হয় যে মিন্টোকে বলা হয় ফাদার অফ কমিউনাল ইলেকটোরেট। এটাও আসে পরীক্ষায়, ফাদার অফ কমিউনাল ইলেকটোরেট কাকে বলা হয়? লর্ড মিন্টো। আর এই অ্যাক্টের ফলেই ভাইসরয়ের শাসন বিভাগের সঙ্গে ভারতীয়দের যোগসূত্র স্থাপন হয়। ভারতীয় আইন সদস্য বা ল মেম্বার ছিলেন প্রথম সত্যেন্দ্র প্রসাদ সিনহা, যিনি লর্ড সিনহা নামেও পরিচিত। তাহলে 1919-এর মরলে মিন্টো রিফর্মসের একটা হলো কমিউনাল রিপ্রেজেন্টেশন, 2 নম্বর হলো ভাইসরয়ের যে শাসন বিভাগ, তাতে ইন্ডিয়ানদের যে যোগসূত্র বা এন্ট্রি, সেটা কিন্তু হয়েছিল। আমাদের পরবর্তী আলোচ্য বিষয় যেটা, সেটা হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, যাকে আমরা মন্টেগু চেমসফোর্ড রিফর্মসও বলে থাকি। এর অপর নাম হচ্ছে মন্টেগু চেমসফোর্ড রিফর্মস। তোমরা লিখে রাখো যে এই অ্যাক্টের অপর নাম মন্টেগু। তো 1919-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অপর নাম কি? মন্টেগু চেমসফোর্ড রিফর্মস বা মন্টেগু চেমসফোর্ড সংস্কার। এই একটা বিষয় দেখো, এখানে যেগুলো লেখা আছে সেগুলো তো দেখবোই আমরা। একটা জিনিস লিখে রাখো যে প্রভিন্সগুলোতে দয়ার্চি সিস্টেমের ইন্ট্রোডাকশন হয়। লিখে রাখো প্রভিন্সগুলিতে। তো যেটা বলছিলাম যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বা 1919 বা মন্টেগু চেমসফোর্ড রিফর্মসের মধ্যে জরুরি হচ্ছে প্রভিন্সগুলিতে দয়ার্চি সিস্টেম কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছিল এই অ্যাক্টের মাধ্যমে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় এই অ্যাক্টের হলো যে কেন্দ্রীয় আইনসভা যেটা ছিল, কেন্দ্রীয় আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট করা হয় বা বাই ক্যামেরাল করা হয়। এইটা খুব গুরুত্বপূর্ণ, বাই ক্যামেরাল। এটা দেখে রাখো, বাই ক্যামেরাল, বাই ক্যামেরাল করা হয়। অর্থাৎ বর্তমানে যেমন সংবিধানের দুটো, এই সংসদের দুটো কক্ষ আছে, উচ্চকক্ষ নিম্নকক্ষ। এই উচ্চকক্ষ নিম্নকক্ষ মানে বাই ক্যামেরাল লেজিসলেটর। এই বাই ক্যামেরাল লেজিসলেটরের কনসেপ্ট কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919-এর থেকে কিন্তু এই কনসেপ্টটা কিন্তু তৈরি হয়, যে কেন্দ্রীয় আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট করা হয় আর দেশে প্রত্যক্ষ নির্বাচন শুরু হয়। মানে ডিরেক্ট ইলেকশন স্টার্ট হয়েছিল কিন্তু 1919-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে। অর্থাৎ ভোটের ব্যবস্থা শুরু হয়েছিল কিন্তু 1919-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে। এটা খুবই জরুরি। নেক্সট গুরুত্বপূর্ণ বিষয় ছিল ভাইসরয়ের যে আইন পরিষদ বা এক্সিকিউটিভ কাউন্সিল, তাদের 6 জন সদস্যের মধ্যে 3 জন ভারতীয় হতে হবে। এই অ্যাক্টের মাধ্যমে এটাও বলা হয় যে 6 জন সদস্য ছিল ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলে, তাতে যে 6 জনের মধ্যে কিন্তু 3 জন কিন্তু ইন্ডিয়ান হতে হবেই। এই অ্যাক্টের মাধ্যমে 1926 সালে সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন তৈরি হয়েছিল। আর একটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ, যেমন 1909-এর মরলে মিন্টো রিফর্মসের মধ্যে দিয়ে কমিউনাল রিপ্রেজেন্টেশন তৈরি হয়েছিল এবং মুসলিমদের জন্য সেপারেট ইলেকটোরেট তৈরি করা হয়েছিল, তেমনি প্রসঙ্গত যেটা বলছিলাম সেটা হচ্ছে মরলে মিন্টো সংস্কারের মাধ্যমে কমিউনাল রিপ্রেজেন্টেশন তৈরি হয়েছিল এবং মুসলিমদের জন্য সেপারেট ইলেকটোরেট তৈরি করা হয়েছিল। দেখো, এই যে সেপারেট ইলেকটোরেট শুধুমাত্র মুসলিমদের চিহ্নের জন্য ছিল 1909 সালে। 1919-এ সেটাকে আরো এক্সটেন্ড করা হয়। এই যে কমিউনাল রিপ্রেজেন্টেশনকে আরো এক্সটেন্ড করা হয়, সেপারেট ইলেকটোরেট তৈরি করে কাদের জন্য? খ্রিস্টানদের জন্য, শিখদের জন্য, অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য এবং ইউরোপিয়ানদের জন্য। তোমরা লিখে নাও যে মন্টেগু চেমসফোর্ড রিফর্মসের মাধ্যমে সেপারেট ইলেকটোরেট তৈরি করা হয়েছিল বা এক্সটেন্ড করা হয়েছিল, সেটা শিখ, খ্রিস্টান,
অ্যাংলো ইন্ডিয়ান ও ইউরোপিয়ানদের মাধ্যমে। 1909 সালে আগে শুধু মুসলিমদের জন্য ছিল, এখন সেটা এক্সটেন্ড হয়ে বাকিদের মধ্যেও কিন্তু হয়ে গেছিল। পরবর্তী বিষয় যেটা আলোচনা ছিল সেটা হলো এই অ্যাক্টের মাধ্যমে কেন্দ্রীয় বাজেট থেকে প্রাদেশিক বাজেটকে কিন্তু আলাদা করে দেওয়া হয়েছিল। এর আগে বাজেটের ক্ষমতা এসছে, এবার কি হয়েছে, কেন্দ্রীয় বাজেট আর প্রাদেশিক বাজেট কিন্তু আলাদা করা হয়েছিল। দেখো এই অ্যাক্টের মাধ্যমে বা এই অ্যাক্টের পরিণতি দিয়ে কিন্তু সাইমন কমিশন গঠন করা হয়েছিল, যেটা 1927 সালে গঠন করা হয়েছে, ভারতে আসে 1928। সাইমন কমিশন নিয়ে আমাদের ভিডিও রয়েছে, তোমরা দেখতে পারো সাইমন কমিশনের ভিডিও, আমাদের জিকে বুস্টার সিরিজের ভিডিওতে দেখবে সাইমন কমিশনের ডিটেলসে আলোচনা করা হয়েছে। এবং রায়লাটাইন বা কালা অ্যাক্ট বা ব্ল্যাক অ্যাক্ট বলা হতো একে, যে রাওলাট অ্যাক্ট, ব্ল্যাক অ্যাক্ট 1919 সালে হয়েছিল। বিনা বিচারে শাস্তি ও কারাদণ্ডের বিধান যেটা রাখা হয়েছিল, সেগুলো কিন্তু এই 1919-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমেই তৈরি হয়েছিল। 1919-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বা মন্টেগু চেমস্ফোর্ড ডিভোর্সের মাধ্যমেই তৈরি করা হয়েছিল। এই সাইমন কমিশন গঠন করা হয়েছিল 1927 সালে। ভারতীয়দের জন্য একটা সংবিধান লেখার আইডিয়া নিয়ে কিন্তু সাইমন কমিশন তৈরি করার কথা হয়। এই সাইমন কমিশন সংক্রান্ত একটা প্রশ্ন পরীক্ষায় আসে, সেটা আমরা লিখে নিই। এই সাইমন কমিশনকে কিন্তু ভারতীয়রা সাপোর্ট করেনি। তার মূল কারণ কোনো ভারতীয় সদস্য এখানে ছিল না, কোনো ভারতীয় সদস্য কিন্তু সাইমন কমিশনে ছিল না, তাই সাইমন কমিশনকে কিন্তু বয়কট করা হয়েছিল। অর্থাৎ ভারতীয়দের জন্য সংবিধান রচনা করা হবে, অর্থাৎ কোনো ভারতের রিপ্রেজেন্টেটিভ থাকবে না, এটা হতে পারে না। এই জন্যে সাইমন কমিশন, যেটা 1927 সালে তৈরি করা হয়, ভারতে আসে 1928। এ কিন্তু গো ব্যাক সাইমন দিয়ে কালো পতাকা দেখানো হয়েছিল, সমর্থন করা হয়নি। তার কারণ কোনো ভারতীয় সদস্য কিন্তু এর মধ্যে ছিল না। প্রসঙ্গত উল্লেখ্য, এই রাওলাটাইনের পরিপ্রেক্ষিতে কিন্তু জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919 সালে হয়েছিল। 1919-এ কিন্তু এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কিন্তু এবারে চলে আসবো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এ। যে অ্যাক্টটা নিয়ে এখন আলোচনা হবে বা আলোচনা করব আমরা, বর্তমানে ভারতের সংবিধানের যা স্ট্রাকচার রয়েছে সেটা মূলত এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এর রেপ্লিকা স্বরূপ বা এর প্রতিলিপি বলা যেতে পারে। বহু জিনিসই বর্তমান সংবিধানে যেটা রয়েছে সেটা প্রায়টাই 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে কিন্তু নেওয়া হয়েছিল, পুরো স্ট্রাকচারটাই। চলো দেখে নেওয়া যাক কি কি বিষয় আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে পড়তে হবে। চলো দেখে নেওয়া যাক প্রথমে কি পড়া উচিত আমাদের। সবার আগে দেখো, প্রদেশ এবং প্রিন্সলি স্টেটগুলোকে নিয়ে অল ইন্ডিয়া ফেডারেশন গঠন করা হয়। অর্থাৎ সেই আমলে দুরকম প্যাটার্ন ছিল, একটা হচ্ছে ব্রিটিশদের অধীনস্থ কিছু অঞ্চল এবং বিভিন্ন করদ রাজ্য বা স্বায়ত্তশাসনকারী রাজ্য, যে রাজ্যগুলো ব্রিটিশের আন্ডারে নিজেদের ক্ষমতা ভোগ করছিল, যাদের বলা হচ্ছে প্রিন্সলি স্টেট। এই সবগুলোকে নিয়ে অল ইন্ডিয়া ফেডারেশন কিন্তু প্রথম গঠন করা হয়েছিল কিন্তু 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে। এটা পরীক্ষায় আসে, প্রথম অল ইন্ডিয়া ফেডারেশন কোন অ্যাক্টের মাধ্যমে গঠন করা হয়, সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এর মাধ্যমে। নেক্সট দেখো, গুরুত্বপূর্ণ বিষয় যেটা রয়েছে সেটা হলো কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে তিনটে তালিকার মাধ্যমে ক্ষমতার বন্টন করা হয়। একটা হচ্ছে কেন্দ্রীয় তালিকা বা ফেডারেল লিস্ট, একটা প্রাদেশিক তালিকা বা প্রভিন্সিয়াল লিস্ট, আর এটা হলো যৌথ তালিকা বা কনকারেন্ট লিস্ট। ভালো করে খেয়াল করে দেখো, বর্তমানে ভারতীয় সংবিধানে ইন্ডিয়ান কনস্টিটিউশনেও কিন্তু এই বিভিন্ন কেন্দ্র ও রাজ্য তালিকার মধ্যে দিয়ে কিন্তু দেশকে শাসনভার কিন্তু বন্টিত আছে। দেখো আমরা যদি দেখি যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের 7th শিডিউলে বা 7ম তফসিলে কিন্তু এই কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা এবং যৌথ তালিকার উল্লেখ কিন্তু বর্তমানে আমরা পাই। এই যে কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা ও যৌথ তালিকা, এর যে কনসেপ্ট সেটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে কিন্তু আমদানি করা হয়েছে। নেক্সট যে আলোচ্য বিষয় সেটা হলো যে প্রাদেশিক সরকারের দ্বৈত শাসন ব্যবস্থা বা দ্বয়ার্চি তুলে নেওয়া হয়েছিল। প্রাদেশিক সরকারের যে দ্বৈত শাসন ব্যবস্থা বা দ্বয়ার্চি তুলে নেওয়া হয়েছিল, কি করা হয়েছে, প্রাদেশিক স্বায়ত্তশাসন বা
প্রাদেশিক যে ডমিনিয়ন স্ট্যাটাস সেটা কিন্তু ধীরে ধীরে কিন্তু চালু করা হয়েছিল এই অ্যাক্টের মাধ্যমে। কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় দয়ার্চি চালু হয়, ফলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, রিজার্ভ, সংরক্ষিত ও ট্রান্সফার্ড, এই দুটো বিভাগে বিভক্ত করা হয়। একটু বিস্তারিত আলোচনা করা যাক। প্রাদেশিক শাসন ব্যবস্থাগুলো থেকে দয়ার্চিকে তুলে দেওয়া হয়, কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় কিন্তু দয়ার্চিকে ইন্ট্রোডিউস করা হয়েছিল। কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় দয়ার্চিকে ইন্ট্রোডিউস করে যে ফেডারেল ফর্ম গঠন করা হয়, তাতে কিন্তু দুটো বিভাগে বিভক্ত করা হয়, একটা রিজার্ভড আর এটা ট্রান্সফার্ড। রিজার্ভ কিছু বিষয় ছিল আর ট্রান্সফার্ড কিছু বিষয় ছিল। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা রয়েছে, ব্যাকওয়ার্ড ক্লাসেস বা পিছিয়ে পড়া শ্রেণী, মহিলা ও শ্রমিক শ্রেণী বা লেবারদের জন্য পৃথক নির্বাচক মণ্ডলী বা সেপারেট ইলেকটোরেট গঠন করা হয়। তাহলে পৃথক নির্বাচনের যে কনসেপ্ট সেটা শুরু হয় 1909 থেকে। 1909 মুসলিমদের জন্য সেপারেট ইলেকটোরেট, 1919 সেটা এক্সটেন্ড হয় শিখ, ইউরোপিয়ান, অ্যাংলো ইন্ডিয়ান, খ্রিস্টান এদের মধ্যে। 1935 সেপারেট ইলেকটোরেট তৈরি হয় কার জন্য? ওমেন, ব্যাকওয়ার্ড ক্লাসেস আর লেবার শ্রেণীর জন্য। তো এইভাবে ধীরে ধীরে ডিভাইড অ্যান্ড রুল পলিসি কিন্তু তৈরি হচ্ছিল ভারতীয় সংবিধানের ব্যাকগ্রাউন্ডে। এই অ্যাক্টের পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় হলো কেন্দ্রীয় সরকারের যে মুদ্রা ও ঋণ নীতি তা নিয়ন্ত্রণের জন্য রিজার্ভ ব্যাংক তৈরি হয়। তো কবে? 1935। তাহলে ভারতের রিজার্ভ ব্যাংক কবে তৈরি হয়েছিল? রিজার্ভ ব্যাংক বা আরবিআই তৈরি হয়েছিল কবে? 1935-এ। এই কেন্দ্রীয় ব্যাংক বা রিজার্ভ ব্যাংক এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এর মাধ্যমে কিন্তু তৈরি হয়। পরবর্তী প্রশ্ন দেখো, যুক্তরাষ্ট্রীয় আদালত বা ফেডারেল কোর্ট ও পরিবহন বিভাগ কিন্তু এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এর মাধ্যমে চালু হয়। আর যেটা বলছিলাম, বর্তমানে ভারতের যে সংবিধান সেটা কিন্তু এই অ্যাক্টেরই প্রায় রেপ্লিকা মাত্র। এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 সম্বন্ধে আরো কয়েকটা বিষয় জানা দরকার। সেটা এই অ্যাক্টে বা আইনে কোনো প্রিয়াম্বেল ছিল না। এটা জেনে রাখো, কোনো প্রিয়াম্বেল কিন্তু এই অ্যাক্টের মধ্যে ছিল না। নাগরিকদের অধিকারের জন্য কোনো বিধান কিন্তু এই অ্যাক্টের মধ্যে রাখা হয়নি, মানে কোনো ফান্ডামেন্টাল রাইটস কিন্তু এই অ্যাক্টের সময় ছিল না, যেটা বর্তমানে ভারতের সংবিধানে কিন্তু আছে। এই অ্যাক্টের মাধ্যমে যে সাম্প্রদায়িক নির্বাচন ব্যবস্থা ছিল, তা কিন্তু বিচ্ছিন্নতাবাদকে উৎসাহিত করেছিল। আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এর জারি করার যে কারণ সেগুলো হলো, সাইমন কমিশনের সুপারিশের ভিত্তিতে শাসন ব্যবস্থায় কিছু অন্তর্ভুক্তিকরণ করা হয়েছিল। 2 নম্বর ছিল 1920 সালের গান্ধীজির অসহযোগ আন্দোলন। 3টে গোলটেবিল বৈঠক, যেটা 1930, 1931 ও 1932-এ সংগঠিত হয়েছিল, তার যে সুপারিশগুলো ছিল সেগুলোকে হিসেবে করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, গান্ধী আরউইন চুক্তির বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করা। গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে ঘটে যাওয়া পুনা চুক্তির বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করা। এই ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এর পার্সপেক্টিভ বা পরিপ্রেক্ষিত। আরেকটা বিষয় তোমাদের জানতে হবে, এই 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে বার্মা বা বর্তমান মায়ানমার ও এডেন বলে একটা দ্বীপ রয়েছে, এডেন, এই দুটো কিন্তু সেপারেট করা হয়েছিল। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে, বার্মা বা মায়ানমার কোন অ্যাক্টের মাধ্যমে সেপারেট হয়? 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। এডেন কোন অ্যাক্টের মাধ্যমে সেপারেট হয়? 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। এবার আমরা দেখে নেব ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। দেখো, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 দেখার আগে 1946-এ কিন্তু ক্যাবিনেট মিশন গঠন করা হয়েছে, ক্যাবিনেট মিশন প্ল্যান, যেটা কিন্তু ভারতীয়দের জন্য সংবিধান রচনার কিন্তু মূল ভিত্তিপ্রস্তর বলতে পারো। এই গণপরিষদ গঠন সেটা হয়েছিল ক্যাবিনেট মিশন প্ল্যানের আন্ডারে 1946-এ। এই গণপরিষদের কাজ কি? ভারতের জন্য সংবিধান লেখা বা ইন্ডিয়ান কনস্টিটিউশন রচনা করা। আর গণপরিষদ বলতে বোঝায় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ। চলো দেখে নেওয়া যাক ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947-এর গুরুত্বপূর্ণ বিষয়সমূহ বা কি কারণে এটা করা হয়েছিল। এক হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে ব্রিটিশ সরকারের প্রচুর আর্থিক ক্ষতি হয়। 1942 সালে ক্রিস্প মিশন, ক্যাবিনেট মিশন 1946, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে নৌবিদ্রোহ ও সামরিক বিদ্রোহ, এইগুলি কিন্তু ভারতবর্ষকে স্বাধীন হতে বা ব্রিটিশ সরকার কিন্তু ভারতকে স্বাধীনতা প্রদান করবে, এই ভাবনা চিন্তায় কিন্তু ব্রিটিশ সরকার ধীরে ধীরে
ভাবনা চিন্তা কিন্তু শুরু করে দিয়েছিল। দেখো, ব্রিটিশ শাসনের অবসান হয় 1947-এর 15 আগস্ট থেকে, এবং স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে ভারত কিন্তু আত্মপ্রকাশ করে। স্বাধীন ও সার্বভৌম, সোভার্জিয়ান স্টেট, সোভার্জিয়ান স্টেট বা সার্বভৌম দেশ কিন্তু ভারতবর্ষ লাভ করে। দুটো স্বাধীন দেশ ভারত ও পাকিস্তান কিন্তু আলাদাভাবে গঠন হয়েছিল। এটা ভারত, এখানে পাকিস্তান গঠন করা হয়েছিল, দুটি আলাদা দেশ। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947-এর মাধ্যমে, এই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের মাধ্যমে যে সেক্রেটারি অফ স্টেট পদটা ছিল, এই সেক্রেটারি অফ স্টেট পদটা কিন্তু অবলুপ্তি ঘটে যায়। গভর্নর জেনারেল আর প্রভিন্সিয়াল গভর্নর্স সাংবিধানিক প্রধান হিসেবে কার্যক্ষমতা শুরু করেন। অর্থাৎ ভারতের প্রধান প্রথমে কে ছিলেন? গভর্নর জেনারেল, আর প্রাদেশিক কি ছিল? বিভিন্ন গভর্নররা ছিলেন। সিভিল সার্ভিসের নিয়োগ এবং সেক্রেটারি অফ স্টেট অফ ইন্ডিয়া কর্তৃক নিয়োগের ক্ষেত্রে যে কোটা ব্যবস্থা ছিল সেটা বন্ধ হয়ে যায়। ব্রিটিশ সরকার কর্তৃক চালু হওয়া যে কোনো আইন বাতিল করার ক্ষমতা ভারতীয় গণপরিষদের কাছে থাকে। 1947-এর অ্যাক্টের আগে ব্রিটিশ সরকার কর্তৃক চালু হওয়া কোনো অ্যাক্টকে গণপরিষদ কিন্তু খারিজ করতে পারত না। এই 1947-এর অ্যাক্টের পরে কিন্তু ব্রিটিশ সরকার কর্তৃক চালু হওয়া কোনো আইনকে বাতিল করার ক্ষমতা ভারতের গণপরিষদের কাছে চলে আসে। ডমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হয় বা স্বায়ত্তশাসন দেওয়া হয় এই অ্যাক্টের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা এই সম্বন্ধে আসে, যে ভারতের শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল ও স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হয় লর্ড মাউন্টব্যাটেন, এবং প্রথম ভারতীয় গভর্নর জেনারেল, যিনি আবার সর্বশেষ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, তিনি হলেন চক্রবর্তী রাজাগোপালাচারী। চলো এবারে দেখে নেওয়া যাক 1947-এর আগে ভারতবর্ষ কেমন দেখতে ছিল। দেখো, এই ছিল নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, এই ছিল বালচিস্তান, এটা পাঞ্জাব, জম্মু কাশ্মীর, ইউনাইটেড প্রভিন্স, সেন্ট্রাল প্রভিন্স, হায়দ্রাবাদ, মাইসোর, মাদ্রাস, বম্বে, ক্যালকাটা প্রভিন্স বা বেঙ্গল প্রভিন্স ছিল পুরোটা, এটা বিহার প্রভিন্স, আসাম প্রভিন্স, ওয়েস্টার্ন স্টেটসগুলো ছিল এখানে, আর সিন্ধ প্রভিন্স ছিল এখানে, আর এটা ছিল রাজপুতানা রাজ্য। তো এইরকমভাবে ভারতবর্ষ কিন্তু 1947-এর আগে কিন্তু দেখতে ছিল। এইবার দেখো 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পরে প্রথম ভারতের চেহারা কেমন দেখতে হয়েছিল। মোটামুটি ভাবে এই যে চেহারাটা আমরা দেখতে পাচ্ছি, এই চেহারাটা কিন্তু বর্তমানে যে ভারতবর্ষ তার কিন্তু কিছুটা কাছাকাছি রূপ। এই বার্মা কিন্তু 1935-এ কিন্তু আলাদা হয়ে যায় ভারতবর্ষ থেকে। 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে থেকে কিন্তু বার্মা কিন্তু আর ভারতবর্ষের মধ্যে ছিল না। দেখো, এই পুরোটা একসাথে ছিল, আসাম, মণিপুর, মিজোরাম, এইগুলো কিন্তু আলাদা আলাদা ছিল না, এটা কিন্তু একসাথেই ছিল। মেঘালয় টেঘালয় কিন্তু একসাথেই ছিল। এই ছিল বিহার প্রভিন্স, এই ছিল বেঙ্গল প্রভিন্স, হ্যাঁ, এই ছিল উড়িষ্যা প্রভিন্স। তো এইরকমভাবে কিন্তু রাজ্যগুলো মোটামুটি ছিল। পরবর্তীকালে সর্দার বল্লভভাই প্যাটেল, যাকে বলা হয় আয়রন ম্যান অফ ইন্ডিয়া, তিনি কিন্তু বিভিন্ন রাজ্যকে বুঝিয়ে বা বিভিন্ন প্রিন্সলি স্টেটগুলোকে বুঝিয়ে কিন্তু বর্তমান যে ভারতবর্ষের যে রূপ তার ফরমেশন দিয়েছে। আমরা একটু বর্তমান ভারতবর্ষের চেহারার সঙ্গে তৎকালীন ভারতবর্ষের চেহারার একটু ডিফারেন্সগুলো খুঁজে নিই একটু। তো প্যারালালি দেখো যে এই মহারাষ্ট্র কিন্তু এরকম ছিল না, হ্যাঁ, এই গুজরাট কিন্তু এরকম ছিল না, আলাদা ছিল। এই জায়গাগুলো কিন্তু একটু দেখে নাও, একটা আইডিয়া করে নাও। তোমরা ম্যাপ বেস পড়াশোনা অবশ্যই করবে, চাকরি পরীক্ষার জন্য ম্যাপ বেস পড়াশোনা করা ভীষণ জরুরি। আমাদের যে বর্তমান ভারতবর্ষের রূপ সেটা কিন্তু 1947-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের সময় কিন্তু এরকম ছিল না। এইবার এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে আসা কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন দেখো, বলছে হুইচ অ্যাক্ট অ্যাকসেপ্ট দ্য প্রভিন্সিয়াল কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স। এটা হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। বলছি হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। আনসার হবে লর্ড মাউন্টব্যাটেন। হু অ্যামং দ্য ফলোয়িং ইন্ট্রোডিউস লোকাল সেলফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। লোকাল সেলফ গভর্নমেন্ট ইন্ডিয়া, লর্ড রিপন। নেক্সট কোশ্চেন, পুনা প্যাক্ট 1932 যে পুনা চুক্তি হয়েছিল সেটা আপহেল্ড হয়েছিল। দেখো এর আনসার হবে সি, জয়েন্ট ইলেক্টোরেট উইথ রিজার্ভ সিটস উইথ দ্য ফর দ্য শিডিউল কাস্টেস। পরবর্তী প্রশ্ন দেখো, হোয়াট ওয়াজ দ্য রিজন ফর দ্য রিজেকশন অফ ক্রিপস প্ল্যান বাই দ্য কংগ্রেস।
এর আনসার হবে সি, ইনডিরেক্টলি কনসার্ন টু দ্য ডিমান্ড ফর পিটিশন। পরবর্তী প্রশ্নে, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ দ্য বেসিস অন হুইচ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 ওয়াজ মেড? এর আনসার হবে মন্টেগু ডিক্লারেশন 1917। মেম্বার অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি ওয়ার, এর হবে ডিরেক্টলি ইলেক্টেড বাই দ্য পিপল। পরবর্তী প্রশ্ন, সেটিং এ সুপ্রিম কোর্ট অ্যাট ক্যালকাটা পার্ট অফ, এটা হবে রেগুলেটিং অ্যাক্ট 1773। পরের প্রশ্ন দেখো, হুইচ অ্যাক্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ কোর্টস ক্যান ইন্টারেপ্ট দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস? এর আনসার হবে চার্টার অ্যাক্ট 1793। পরবর্তী প্রশ্ন বলছে কোনটা রেগুলেটিং অ্যাক্ট 1773-এর ফিচার? এর আনসার হবে 1, 2, 3 তিনটেই, 1, 2 ও 3 তিনটেই। ইট ইজ প্রোভাইড ফর এস্টাবলিশমেন্ট সুপ্রিম কোর্ট, ইট ইজ ক্রিয়েটেড এক্সিকিউটিভ কাউন্সিল ফর গভর্নর জেনারেল অফ বেঙ্গল, ইট মেড দ্য গভর্নর্স অফ বম্বে মেড্রাস প্রেসিডেন্সি সাবঅর্ডিনেট টু দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল। আর ইট ইজ এস্টাবলিশড বোর্ড অ্যান্ড কন্ট্রোল ফর ম্যানেজিং প্ল্যান পলিসিস, এটা কিন্তু হবে পলিটিক্যাল অ্যাফেয়ার্স, এটা হবে না। তো 1, 2, 3 হবে আনসার। পরবর্তী প্রশ্ন বলছে কোনটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এর সাইলেন্ট ফিচার? তো দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সাইলেন্ট ফিচার হচ্ছে 1, 2, 3 তিনটেই, ফেডারেশন অ্যান্ড প্রভিন্সিয়াল অটোনমি, দয়ারচি আর সেন্টার, অ্যাবলিশন অফ দয়ারচি ইন স্টেট, এই তিনটেই হচ্ছে 1935-এর যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট তার ফিচার। পরবর্তী প্রশ্ন কোনটা সত্যি? সাইমন কমিশন হুইচ ওয়াজ অ্যাপয়েন্টেড 1927 সাবমিটেড ইটস রিপোর্ট 1930 হুইচ সাজেস্টেড অ্যাবলিশন অফ দয়ারচি। পুনা প্যাক্ট ওয়াজ রিয়াকশন অফ সাইমন কমিশন অ্যান্ড ইটস রিপোর্ট, এটা ভুল। 2 নম্বরটা, পুনা প্যাক্ট কিন্তু সাইমন কমিশনের রিপোর্টের উপর হয়নি। 1 নম্বরটা ঠিক, এর আনসার হবে 1। কোন অ্যাক্টের মাধ্যমে ভারতীয়রা লেজিসলেশনে যেতে পারে? এর আনসার হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। পরবর্তী প্রশ্ন দেখো, দ্য অফিস অফ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওয়াজ ক্রিয়েটেড বাই, গভর্নর জেনারেল অফিস তৈরি হয় চার্টার অ্যাক্ট 1833-এর মাধ্যমে। ইন্ডিয়ান কনস্টিটিউশনের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের ভিডিওর ইজি লেভেল মডারেট লেভেলটা শেষ করলাম। এরপরে তোমরা হার্ডার লেভেলের ভিডিও আবার পাবে এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন নিয়ে। তো দেখো, আমি একটা প্রিলিমিনারি বলে দিচ্ছি যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে আমরা কোন জায়গা থেকে আলোচনা করেছি। 1773 থেকে 1853, এটা হচ্ছে ফার্স্ট পেজ, যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে যে একটা রিফর্মসগুলো হয়েছিল। সেকেন্ড থিং দেখো, 1858 থেকে 1947 পর্যন্ত ব্রিটিশ ক্রাউনের হাত ধরে যে একটা রিফর্মসগুলো হয়েছে সেটা আমরা দেখেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করো। এবং আমরা অনলাইন ব্যাচ অলরেডি শুরু করেছি। তোমাদের যদি মনে হয় তোমরা অনলাইন কোচিং নিতে চাইলে তোমরা কিন্তু এই নম্বরে 9046243543 এই নম্বরে, আমি অরিজিৎ সেন, আমার সাথে যোগাযোগ করতে পারো। আমাদের অ্যাসপিরেশন বাই অরিজিৎ সেনে পালপাড়া শাখায় অফলাইন ক্লাসও চালু হয়েছে, এছাড়া আমরা অনলাইন ক্লাসও শুরু করেছি। ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আবার আমরা হাজির হব। ততক্ষণের জন্য এই ভিডিওটা দেখো, যা বললাম খাতায় লিখে রাখো। আশা করি তোমরা পরীক্ষায় নিশ্চয়ই কমন পাবে।